দ্য নিউজ কাউন্টার ডট এসে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত। আপনাদের সঙ্গে আমি সুমিত চৌধুরী। এই মুহূর্তে আমাদের প্রাক নির্বাচনী যে আবহাওয়া, সেখানে আরজি করের নির্যাতিত এবং খুন হয়ে যাওয়া ধর্ষিতা ডাক্তার অভয়ার মার ভারতীয় জনতা পার্টির প্রার্থী হওয়া নিয়ে যথেষ্ট শোরগোল চলছে। আমি ব্যক্তিগতভাবে ভেবেছিলাম যে এটা একজন কন্যাহারা জননীর সিদ্ধান্ত, এ ব্যাপারে কোনো মন্তব্যের মধ্যে আমি যাব না। কিন্তু তার পরপরও বেশ কিছু ঘটনা ঘটেছে এবং আমার রাজনৈতিক বন্ধুবান্ধবরা ব্যক্তিগতভাবে জানান দ্য নিউজ কাউন্টার ডট এস এই ব্যাপারে শেষ অবধি কী ভাবছে, এটা দর্শকদের সঙ্গে শেয়ার করবার উচিত। এখন দেখুন, একটা কথা আমি পরিষ্কারভাবে বলি, এই অভয়া মানে যে নামে আমরা মেয়েটিকে চিনেছি, তার মা অথবা বাবা তাদের ব্যক্তিগতভাবে ব্যক্তিগত স্তরে কোন রাজনৈতিক সিদ্ধান্ত নেবেন বা না নেবেন সেটা তাদের নিজস্ব ব্যাপার। কিন্তু প্রশ্নটা যেটা দাঁড়িয়েছে, দুটো বিষয় এখানে পাশাপাশি উঠে এসেছে। এক হচ্ছে যে অনেকে বলছেন টালিগঞ্জ কেন্দ্রে গত উপনির্বাচনের দিন তৃণমূল কংগ্রেস তার ছোড়া বোমাতে তামান্না বলে সিপিআইএম সমর্থক পরিবারের যে বাচ্চা মেয়েটি নিহত হয়েছিল, 10 বছরের একটি শিশুকন্যা, তার মাকে সিপিআইএম প্রার্থী করেছে। সেটা নিয়ে সমাজ মাধ্যমে এত বিরূপ সমালোচনা, ট্রোলিং, এত কিছু কোনোটাই নেই। তাহলে অভয়ার মা যদি বিজেপির প্রার্থী হয়ে থাকেন, সেটাকে এত তির্যক দৃষ্টিভঙ্গিতে দেখবার কি আছে? এখন একটা কথা একটু পরিষ্কার বলা যাক, যে অভয়ার মৃত্যু এবং তার পরবর্তী যে আন্দোলন, অর্থাৎ অভয়াকে কেন্দ্র করে যে গোটা ফেনোমেননটা, তার স্টেক হোল্ডার কিন্তু অভয়ার বাবা মা একা থাকেননি। তার স্টেক হোল্ডার আমাদের কলকাতার এবং রাজ্যের জেলা শহরের গ্রামে গঞ্জের যে লক্ষ লক্ষ মানুষ, বিশেষ করে মহিলারাও জাস্টিস ফর আরজি কর স্লোগান নিয়ে সামনে এসেছিলেন, প্রত্যেকে কিন্তু এইটার স্টেক হোল্ডার। তামান্নার ক্ষেত্রে যারা প্রতিবাদে নেমেছিলেন, প্রতিরোধে নেমেছিলেন, সেটা অপ্রিয় হলেও সত্যি, সম্ভবত একান্ত প্রান্তিক ঘরের এবং পরিষ্কারভাবে চিহ্নিত বামপন্থী পরিবারের একটি মেয়ে রাজনৈতিক কারণে খুন হয়েছে দুষ্কৃতীদের ছোড়া বোমার আঘাতে। সেখানে কিন্তু প্রতিবাদ বা প্রতিরোধের দায়ভারটা একান্তভাবেই পড়েছিল বামপন্থী কর্মী সমর্থকদের উপর। এমনকি যে কংগ্রেস প্রার্থীর সমর্থনে প্রচারে তামান্নার বাবা মা সক্রিয় ছিলেন বামপন্থী কর্মী হিসেবে, সেই কংগ্রেস দলও সেইভাবে কোনো প্রতিবাদ প্রতিরোধে নামেননি। তবে হ্যাঁ, রাজ্য কংগ্রেসের নেতৃত্ব তামান্নার মার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন, সহানুভূতি জানিয়েছিলেন। কিন্তু অভয়াকে কেন্দ্র করে নাগরিক আন্দোলনের যে পরিসর ছিল, মধ্যবিত্ত মানুষের মধ্যে যে আবেগ ছিল, গ্রাম শহরের মহিলারা যেভাবে রাত দখল আন্দোলনে নেমেছিলেন, তার কোনোটাই তামান্নার ক্ষেত্রে উপস্থিত ছিল না। এখন স্বাভাবিকভাবে অভয়ার ক্ষেত্রে যদি তার বাবা মা কোনো রাজনৈতিক সিদ্ধান্ত নেন অভয়ার আবেগকে পুঁজি করে, সেক্ষেত্রে অভয়া আন্দোলনের যারা স্টেক হোল্ডার, তাদের মতামত দেওয়ার বা প্রতিক্রিয়া জানানো একটা নৈতিক অধিকার থেকে যায়, যেটা তামান্নার ক্ষেত্রে কিন্তু অনুপস্থিত। এটা অপ্রিয় হলেও এই সত্যিটা আমাদের মেনে নেওয়া বোধহয় ভালো। দ্বিতীয় একটা বিষয় আছে, যেটা অভয়ার মা এবং বাবা বলেছেন,
তারা ন্যায় বিচার পাওয়ার জন্য বিজেপির প্রার্থী হচ্ছেন। এইখানে দ্বিতীয় দফার যে সমস্যা এবং প্রশ্নটা, অভয়ার মা বাবার এত দ্রুত ভুলে যাওয়া উচিত না যে বিজেপির অন্যতম প্রধান মুখ এবারের বিধানসভা নির্বাচনে যিনি প্রার্থী এবং সামনের সারির থেকে নেতৃত্ব দিচ্ছেন, সেই দিলীপ ঘোষ অভয়ার সতীর্থ জুনিয়র ডাক্তার এবং সিনিয়র ডাক্তাররা যখন আন্দোলন গড়ে তুলছিলেন ডক্টরস ফ্রন্ট এবং অভয়া মঞ্চের ব্যানারে, সেখানে দিলীপ ঘোষ কতটা কুৎসিতভাবে সেই আন্দোলনকে আক্রমণ করেছিলেন। এই স্মৃতি এত সহজে অন্তত মুছে যাওয়া উচিত না। দ্বিতীয়ত, অমিত শাহের সঙ্গে দেখা করবার আশা নিয়ে তারা যখন দিল্লি গিয়েছিলেন, অমিত শাহ যেভাবে তাদের শীতল অবজ্ঞায় উপেক্ষা করেছিলেন এবং তারপরে দিল্লিতে দাঁড়িয়েই অভয়ার মা এবং বাবা যা যা বলেছিলেন, সেটাও বোধহয় এত দ্রুত ভুলে যাওয়াটা সম্ভব না। শেষত, কলকাতার বুকে একটি সরকারি হাসপাতালে শাসক দলের মদতপুষ্ট সিন্ডিকেট, তার হাতে খুন হয়ে যাওয়া অভয়ার বিচার চাইবার জন্য তারা এমন একটা দলের আশ্রয় নিচ্ছেন যাদের বিরুদ্ধে গোটা দেশ জুড়ে অজস্র নারী নির্যাতন, ধর্ষণ, প্রমাণ লোপাট প্রতিটি অভিযোগ রয়েছে। ফলে যারা অভয়া আন্দোলনের স্টেক হোল্ডার, তাদের এটা মনে হতেই পারে যে আপনার এই অভয়াকে সামনে রেখে বিজেপিতে যাওয়া এবং প্রার্থী হওয়ার চেষ্টা, এটাতে অভয়ার মৃতদেহটা সেদিনকে মীনাক্ষী এবং কলতান এবং অন্যান্য বামপন্থী যুবকর্মীদের বাধাকে উপেক্ষা করে পুলিশ শারীরিকভাবে ছিনতাই করে নিয়ে গেছিল। আর আজকে অভয়া দ্বিতীয়বার ছিনতাই হলো রাজনৈতিকভাবে। এটা যদি মনে হয় যারা অভয়া আন্দোলনের স্টেক হোল্ডার, অভয়া আন্দোলনে অংশগ্রহণ করার দায়ে 17 জন বামপন্থী কর্মীর চাকরি চলে গেছে তাদের কর্মস্থল থেকে শাসক দলের চাপে, 3 জন বামপন্থী কর্মী জেল খেটে এসেছেন, অনেকের উপর এখনো মামলা ঝুলছে। ফলে তাদের যদি মনে হয় যে আপনি যেভাবে বামপন্থীদের উপর বিষোদ্গার করে বিজেপির টিকিট নিতে চলে গিয়েছেন, তাতে রাজনৈতিকভাবে অভয়ার দ্বিতীয়বার ছিনতাই হলো, বোধহয় খুব একটা দোষ দেওয়া যাবে না। অনেকে বলছেন যে মেয়ে তাদের চলে গেছে, অনেক সময় অনেক সিদ্ধান্ত নিতে ভুল হয়। হ্যাঁ, এটা আমিও মনে করি। আর এটাও মাথায় রাখতে হবে যে যদি অভয়ার মা টিকিট পান এবং বিজয়ী হন একরকম, না হলে পারে রাজনৈতিক প্রয়োজন ফুরিয়ে গেলে বিজেপি নেতৃত্ব তাদের কতটা মনে রাখবেন। এবং এই সংসদীয় কাঠামোয় অধিকাংশ শাসক দলের আচরণই প্রায় এক। আমি আশা করব সেদিন তাদের মোহভঙ্গ হলে হয়তো তারা আরেকবার ফিরে দেখবেন এখন তারা যা যা বলছেন। আবেগের মুহূর্তে অনেকে অনেক কিছু বলতে পারেন, শোকের মুহূর্তে অনেকে অনেক কিছু বলতে পারেন, শোকের বদলা নেয়ার তীব্র আকুতিতে অনেকে অনেক কিছু বলতে পারেন। কিন্তু আমি আশা করব আগামী দিনগুলোতেও তারা পর্যালোচনা করবেন যে কোন পদক্ষেপটা কোন বাঁকে দাঁড়িয়ে ঠিক ছিল অথবা ভুল ছিল। মানুষকে, মানুষের আবেগকে, মানুষের যন্ত্রণাকে বড়ি হিসেবে ব্যবহার করবার নজির আমরা খুব কম দেখিনি। যারা পুরনো সাংবাদিক, আমাদের মতো যারা একটা সময় টানা রাইটার্স বিল্ডিংয়ে বিট করতেন, তাদের মনে আছে মমতা ব্যানার্জি তখন বিরোধী নেত্রী, শান্তিপুরের কাছে ফুলিয়া থেকে একটি অন্তঃসত্ত্বা মুখ বধির মেয়ে, অবিবাহিত, সেই মেয়েটি
17-18 কি 18-19 বছর বয়স হবে। আর তার মাকে নিয়ে মমতা ব্যানার্জি সোজা রাইটার্সে ঢুকে জ্যোতিবাবুর ঘরের সামনে একদম ডোর স্টেপে বসে পড়েছিলেন ধর্নায়। মমতা ব্যানার্জির অভিযোগ ছিল যে একজন স্থানীয় সিপিআইএম কর্মী ওই মেয়েটিকে ধর্ষণ করেছে। জ্যোতিবাবু সেই সময় ঘরে ছিলেন না, তিনি লাঞ্চের জন্য বাইরে গিয়েছিলেন। ফিরে আসবার পর পুলিশ তাকে বলে যে আপনি কি করে ঘরে ঢুকবেন, আপনি বরঞ্চ পিছনের দরজা দিয়ে ঢুকুন, পাশের আর একটা অ্যান্টিচেম্বারের দরজা ছিল, আপনার যে মূল দরজা ঘরে ঢোকার সেখানে মমতা ব্যানার্জি দরজা আটকে অবস্থান করছেন। জ্যোতিবাবু বলেছিলেন যে আমি গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত একটি সরকারের মুখ্যমন্ত্রী, আমি যদি আমার অফিসে অফিস করতে ঢুকতে না পারি তাহলে তো আমার পদ থেকেই চলে যাওয়া উচিত। এবং সেই সময় আপনাদের পুরনো যারা সাংবাদিক হয়তো মনে থাকবে যে প্রেস এনক্লোজারটা ছিল কিন্তু একদম ভিআইপি করিডোরের মধ্যে, অর্থাৎ প্রেস এনক্লোজার তার উল্টো দিকের যে 2-3টে সারি সারি ঘর, সেখানে ভিআইপি লিফটের পরে বুদ্ধবাবু বসতেন, তারপরে মুখ্যমন্ত্রী অফিস ছিল, আর তার ঠিক উল্টো দিকে ভিআইপি জোনের মধ্যেই ছিল প্রেস এনক্লোজার, অনেক দিনের পুরনো ঐতিহ্যবাহী প্রেস এনক্লোজার, যে প্রেস এনক্লোজারে সিদ্ধার্থ শঙ্কর রায় জরুরি অবস্থার সময় তালা লাগিয়ে দিয়েছিলেন। এখন সেই দিন যখন একটা গণ্ডগোল হয় এবং পুলিশ শেষ পর্যন্ত জোর করে মমতা ব্যানার্জি এবং সেই মেয়েটিকেও তার মাকে মহাকরণ থেকে বার করে দেয়, সাংবাদিকদের মধ্যেও স্বাভাবিকভাবে উত্তেজনা ছিল। প্রচুর সাংবাদিক এবং চিত্র সাংবাদিক খবর পেয়ে চলে এসেছিলেন। একটা ওইটুকু জায়গায় অত সাংবাদিক, চিত্র সাংবাদিক, একটা বিশৃঙ্খল পরিস্থিতির তৈরি হয়েছিল। তারপরে যেটা ঘটে সেটা হচ্ছে, এটা নিয়ে তো রাজ্য জুড়ে হইচই শুরু হয়। মমতা ব্যানার্জির বিরুদ্ধে পুলিশি লাঞ্ছনার অভিযোগ ওঠে যে পুলিশ মমতা ব্যানার্জিকে নিগৃহীত করেছে। পাশাপাশি যেটা হয় যে বুদ্ধবাবু তখন সিদ্ধান্ত নেন যে প্রেস কর্নারটাকে একতলায় পাঠিয়ে দেবে ভিআইপি করিডোরের বাইরে। তার বিরুদ্ধে সেদিনকে গোটা রাজ্যের সাংবাদিকরা গর্জে উঠেছিলেন। শেষ পর্যন্ত অনেক প্রতিরোধের পর আবার ঠিক হয় যে না, একতলার থেকে দোতলাতেই ভিআইপি করিডোরের পাশে, অর্থাৎ ভিআইপি লিফট, তারপরে মহাকরণে ঢোকবার মূল যে গেট দোতলায়, তার পাশের দেওয়া হবে সাংবাদিকদের বসবার জায়গা, যাতে সেখান থেকে তারা কাজকর্ম করতে পারেন, মুখ্যমন্ত্রী বা অন্যান্য গুরুত্বপূর্ণ মন্ত্রীদের ঘরে অনায়াসে যেতে পারেন, অ্যাক্সেসটুকু অন্তত থাকে। আমার মনে আছে যে সৌগত রায় সেই সময় বলেছিলেন যে পালা বদলের পালা এলে আমরা এই পুরনো জায়গাতেই প্রেস কর্নার ফিরিয়ে দেব, মহাকরণের অলিন্দে দাঁড়িয়েই বলেছিলেন। সেই প্রতিশ্রুতির কি হয়েছিল আমি পরে বলছি, কিন্তু আমি মূল প্রসঙ্গে যেটা ছিলাম সেটা বলি। এই ঘটনার পর মমতা ব্যানার্জি আরও বেশি প্রমিনেন্সে উঠে আসেন, বিরোধী নেত্রী হিসেবে তার জায়গা আরও অনেক বেশি মজবুত হয়। কিন্তু বাস্তব ঘটনা হচ্ছে যে সেই মেয়েটি এবং তার মা, তারা যখন ওই নিজের ফুলিয়াতে ফিরে যায়, তারা কি অবস্থায় দিন কাটাচ্ছেন সেটা আর কিন্তু কেউ খোঁজ রাখেনি। মেয়েটি তারপরে শেষ পর্যন্ত সাপের কামড়ে মারা যায়। তার বৃদ্ধা মা নিজে সুতো কেটে জীবিকা নির্বাহ করতেন, কিছুদিন আগে তিনিও চলে গেছেন, স্বাভাবিকভাবে কোনো সংবাদ মাধ্যমে খবর হয়নি। তার থেকেও যেটা এম্বারাসিং, যে ছেলেটি মমতা ব্যানার্জি এবং এদের অভিযোগের ভিত্তিতে জেলে গিয়েছিল ধর্ষণের অভিযোগে, জেল থেকে বেরিয়ে আসবার পর কার্যত সেই ছেলেটি এই পরিবারটির দেখাশোনা করত। সুতরাং আমি যেটা বলতে চাইছি যে ভাঙড়ের চম্পলা সর্দার থেকে ফুলিয়ার এই মেয়ে এবং তার মা, বহু মানুষ দাবার ঘুঁটি হিসেবে ব্যবহার হয়েছে,
বোড়ে হিসেবে। এখন দাবা খেলায় বোড়ে যদি ঘর টপকাতে 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 একেবারে উল্টো দিকের বিপক্ষের ঘরের রাজা বা মন্ত্রীর ঘরে ঢুকে পড়তে পারে, তবে কপাল ফেরে, সেই বোড়ে তখন রাজা বা মন্ত্রীতে পরিণত হয়। কিন্তু রুকবানুর তো আর সবাই হয় না, যিনি রিজওয়ানুরের মৃত্যুকে পুঁজি করে শেষ পর্যন্ত তৃণমূল কংগ্রেসের বিধায়ক হতে পেরেছিলেন। এবার অবশ্য তারও দেখলাম আসনটা বদলে গেছে, যেখানে গেছেন জিতবেন কিনা ঠিক নেই, তাও পরপর দুটো টার্ম জেতার সুযোগ পেয়েছেন। তো আমার যেটা বক্তব্য, যে আমি আশা করব যে রাজা মন্ত্রী বোর্ডের পালা শেষ হলে কোনো একটা সময় অভয়ার মা হয়তো ভেবে দেখবেন যে আজকে তিনি যা সিদ্ধান্ত নিয়েছেন, যে ভাষায় তিনি বামপন্থী কর্মীদের আক্রমণ করেছেন, বলেছেন যে সিপিএম কেবলমাত্র ভোট কাটতে প্রার্থী হচ্ছে। কার বিরুদ্ধে বলছেন? কে প্রার্থী? কলতান, যিনি এই অভয়ার কেসেই জেল খেটে এসেছেন। যখন কলতান জেলে গেছেন, তার বাড়িতে তার সন্তান সম্ভবা স্ত্রী। তামান্নার মা কিন্তু বলেননি যে আমার বিরুদ্ধে কেন কংগ্রেস প্রার্থী দিয়েছে। কংগ্রেসের প্রার্থীকে জেতানোর জন্যই আমরা খেটেছিলাম, আর তার জন্যই আমাদের বাড়িতে তৃণমূল বোমা মেরেছিল, আমার মেয়েটা চলে গেছে। সুতরাং কংগ্রেসের প্রার্থী অন্যায় করছেন, তিনি নেমক হারামি করছেন, এটা কিন্তু তামান্নার মা বলেনি। আর যদি ভোট কাটাকাটির কথা ওঠে, আমি অত্যন্ত সবিনয়ে সবাইকে মনে করিয়ে দেব যে 2016 সালে যখন কংগ্রেস এবং বামপন্থীরা জোট বেঁধে তৃণমূল কংগ্রেসকে প্রথমবার চ্যালেঞ্জের মুখে ফেলেছিল এবং প্রায় 77টা আসন জিতেছিল, সেবার অন্তত 100টা আসনে তৃণমূল কংগ্রেস জিতেছিল, কারণ ভারতীয় জনতা পার্টির প্রার্থীরা বিরোধী ভোট কেটে নিয়েছিলেন। যদি সেদিন ভারতীয় জনতা পার্টির ওই 100টি কেন্দ্রে বিরোধী ভোট না কাটত, তাহলে 2016 সালেই কিন্তু তৃণমূল কংগ্রেস এই রাজ্য থেকে বিদায় নিত এবং অভয়ার মাকেও অবশ্যই তার এই কন্যা হারার বেদনা বয়ে বেড়াতে হতো না। কারণ সেই নির্বাচনে তৃণমূল পরাস্ত হলে এই সরকারি মেডিকেল কলেজগুলোতে আরও অন্যান্য সরকারি প্রতিষ্ঠানের মতো সিন্ডিকেটের রাজত্ব, যারা অনায়াসে ধর্ষক এবং খুনিতে পরিণত হতে পারে, তারা তাদের রাজত্বটা কায়েম করতে পারতো না। 2016 সালে সেই ভাসান হয়ে যেত। সুতরাং আপনি যদি আজকে সিপিএমের বিরুদ্ধে ভোট কাটার অভিযোগে আঙুল তোলেন, তাহলে একটা আঙুল যদি সিপিএমের দিকে ওঠে, 4টে আঙুল কিন্তু বিজেপির দিকে ফেরত চলে যাবে। তবু আমি বলবো যে ব্যক্তিগতভাবে যারা ট্রোল করছেন অভয়ার মাকে বা বাবাকে, তারা যতই হাসি মুখে ছবি তুলুন, যতই টিকিট পাওয়ার সম্ভাবনাতেই ভিক্টরি সাইন দেখান, আপনারা নিজেদের সংযত রাখুন। কারণ অভয়ার আবেগ, অভয়ার যে আন্দোলন, সেটা এখন আর কোনো ব্যক্তি মানুষের নয়। TheNewsCounter.es এই পর্যন্ত। দেখা হবে পরবর্তী এপিসোডে। আপনারা আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। যদি আমাদের বক্তব্য ভালো লাগে, বন্ধুদের সঙ্গে আমাদের চ্যানেলটা শেয়ার করবেন। সকলে খুব ভালো থাকবেন।